হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ফিজিক্স চ্যানেল এআরএন টিউটোরিয়াল। আগের দিন আমি তোমাদের ক্লাস 12-এর পর্ষদের প্রশ্নবিচিত্রার কিছু প্রশ্ন সলভ করিয়েছিলাম। আজকে আমি সেট 1 যে প্রশ্নটা আছে তার বাকি সমস্ত প্রশ্ন তোমাদের সলভ করিয়ে দেবো। যেগুলো ডিটো একদম থিওরি, অর্থাৎ বইয়ের ডেরিভেশন তুলে তুলে দিয়ে দিয়েছে, সেগুলো তোমরা বই থেকে অবশ্যই পড়ে নিতে পারবে এবং সেক্ষেত্রে কোনো সমস্যা যদি তোমরা ফেস করো তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনের ওপরেই দেওয়া আছে। তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রথম প্রশ্নে চলে আসি। আমাদের প্রথম প্রশ্ন কি বলেছে? স্টেট কারচফস লজ, অর্থাৎ কারশফের সূত্রগুলো লিখতে বলেছে। আমরা ভালোভাবেই জানি কারশফের টোটাল দুটো সূত্র আছে। এক্স্যাক্টলি সূত্রের স্টেটমেন্টগুলো তোমরা বই থেকেই পেয়ে যাবে, আমি তোমাদের জিনিসটা খালি বুঝিয়ে দেবো। তাহলে কারশফের যে প্রথম সূত্রটা আছে তাকে আমরা KCL বলে থাকি, অর্থাৎ আমাদের একটা জাংশন আছে বা একটা বিন্দুতে অনেক কটা ব্রাঞ্চ বা অনেক কটা তার এসে মিলিত হয়েছে। তাহলে কিছু কারেন্ট আছে বা কিছু তড়িৎ প্রবাহ আছে যেগুলো ওই ব্রাঞ্চ বা বিন্দুর মধ্যে ঢুকছে, অর্থাৎ ধরে নিলাম I1, I2, I3 এবং ধরে নিলাম এই দুটো কারেন্ট বাইরের দিকে যাচ্ছে। অর্থাৎ আমি এখানে খুব সহজেই লিখতে পারবো টোটাল ইনকামিং কারেন্ট ইকুয়াল টু টোটাল আউটগোয়িং কারেন্ট। অর্থাৎ তাহলে ব্যাপারটা বুঝতে পারলে? তাহলে এই জিনিসটাকে আমি টোটাল ইনকামিং ইকুয়াল টু টোটাল আউটগোয়িং এটা লিখতে পারি। যদি আমাদের প্রশ্ন করা হয়, আচ্ছা এই যে কারশফের যে প্রথম সূত্রটা আছে সেই সূত্রটায় কোন জিনিসটা সংরক্ষিত হচ্ছে, তাহলে আমরা বলবো আধান। অর্থাৎ কারশফের প্রথম সূত্র আধানের সংরক্ষণ নীতি মেনে চলে। আমরা চলে আসব দ্বিতীয় সূত্রে, যেটাকে আমরা KVL বলে থাকি। সেই সূত্রটা কি বলেছে? আমাদের এরকম একটা সার্কিট আছে, যে সার্কিটটার ব্যাটারির EMF বা তড়িৎচালক বল হচ্ছে E, এটা হচ্ছে বাহ্যিক রোধ R এবং এর মধ্যে দিয়ে I কারেন্ট যাচ্ছে বা প্রবাহ যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি সামেশন অফ E সমান সমান সামেশন অফ IR। মানেটা কি? মানে এই ব্যাটারির আভ্যন্তরীণ রোধ যদি শূন্য ধরে নিই আমি, তাহলে এই ব্যাটারির যে তড়িৎচালক বল সেটাই আমাদের বাইরের বর্তনীতে কি করবে? ভোল্টেজ দেবে বা বিভব প্রদান করবে। এই যে জিনিসটা লিখলাম এটা কিসের সংরক্ষণ নীতি মেনে চলে? শক্তি। তাহলে তোমাদের পরীক্ষায় যেহেতু এটা 2 মার্কস আছে, তোমরা স্টেটমেন্টটা লিখবে এবং তার সঙ্গে সঙ্গে যদি এই ডেরিভেশনটা বা এই ছোট্ট ফর্মুলাগুলো লিখে দাও তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। আমরা চলে আসি পরের প্রশ্নে। আমাদের বলেছে একটা গ্যালভানোমিটার যার সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা ম্যাক্সিমাম হবে যখন থিটার ভ্যালুটা 90 ডিগ্রি, কিন্তু প্রশ্নটা একটু ভুল আছে, থিটার ভ্যালু 0 ডিগ্রি হবে। তার কারণ কেন সেটা আমি এক্ষুনি তোমাদের এক্সপ্লেন করে দেব। আমরা মূলত গ্যালভানোমিটার মানে ট্যানজেন্ট গ্যালভানোমিটার বা মুভিং কয়েল গ্যালভানোমিটার জানি, দুটো মূলত একই জিনিস। বাংলায় যাকে বলা হয় চলকুণ্ডলী গ্যালভানোমিটার। তার ক্ষেত্রে আমরা I প্রপোর্শনাল টু থিটা এই জিনিসটা পড়েছি। অ্যাকচুয়ালি এই যে থিটাটা আসে সেটা ছোট অ্যাঙ্গেলের জন্য আসে। মূলত ফর্মুলাটা হয় I প্রপোর্শনাল টু ট্যান থিটা। এখান থেকেই নাম এসেছে ট্যানজেন্ট গ্যালভানোমিটার। এবারে যদি আমি এটাকে প্রপোর্শনালিটির জায়গায় একটা কনস্ট্যান্ট নিয়ে চলে আসি তাহলে সেই জিনিসটা এরকম দেখতে হয়ে যায়। আমাদের কি করতে হবে? এটাকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করতে হবে। করে ফেলি। সমান সমান K sec স্কোয়ার থিটা। এবার এটাকে আমরা উল্টে দেব, অর্থাৎ d থিটা DI সমান সমান 1/k cos স্কোয়ার থিটা।
এই যে টার্মটা আমরা পড়লাম, এই টার্মটাকে আমরা কি বলবো? সেন্সিটিভিটি বলবো। এবং আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই পুরো টার্মটার মধ্যে যখন থিটার ভ্যালুটা 0 ডিগ্রি, তখনই একমাত্র এটা কি হয়ে যাবে? আমাদের ম্যাক্সিমাম হবে। সুতরাং আমাদের কিন্তু মনে রাখতে হচ্ছে যে ডি থিটা ডিআই বা সেন্সিটিভিটি ম্যাক্সিমাম হবে যখন থিটার ভ্যালুটা 0 ডিগ্রি। আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, অ্যাকিউরেসি বলে একটা টার্ম হয় তোমাদের। এই অ্যাকিউরেসি যে টার্মটা, সেটাতে ম্যাক্সিমাম হবে যখন থিটার ভ্যালু 45 ডিগ্রি। কিন্তু তোমাদের এই জিনিসটা সিলেবাসের অন্তর্ভুক্ত নয় বলে আমি আর পড়াচ্ছি না। তোমাদের পরীক্ষায় শুধুমাত্র এই সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি টার্মটা দেয়। এর পরের প্রশ্ন আমাদের বলেছে বায়ো-স্যাভার্ট ল লিখতে হবে এবং তার ভেক্টর ফর্ম লিখতে হবে। বায়ো-স্যাভার্ট ল সকলেই তোমরা চুম্বকের চ্যাপ্টারে পেয়ে যাবে, অর্থাৎ তড়িৎ চুম্বকত্ব। আমি ওর ভেক্টর ফর্মটা লিখে দিচ্ছি। আমরা এটাকে ডিবি দিয়ে প্রকাশ করি, অর্থাৎ বি এর একটা খুব ছোট্ট অংশ, সামনে কি আসবে? মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর ক্যাপ বাই আর স্কোয়ার, অথবা আরেকটা টার্মও আমরা লিখতে পারি ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল ক্রস আর ভেক্টর ডিভাইডেড বাই আর কিউব। তাহলে এই দুটো ফর্মে কিন্তু লেখা যায়। মনে রাখবে যখন আমরা এখানে আর ক্যাপ ইউজ করব তখন আমরা ইউজ করব আর স্কোয়ার, যদি আর ভেক্টর ইউজ করি তাহলে আমরা ইউজ করব আর কিউব। ব্যাস, তাহলেই হবে। বাকি স্টেটমেন্ট তোমরা বই থেকে নিজেরা লিখে নেবে। এর পরের প্রশ্নে আমাদের বলেছে ডায়াম্যাগনেটিক এবং প্যারাম্যাগনেটিক পদার্থের মধ্যে কিছু ডিফারেন্স লিখতে। ডায়াম্যাগনেটিক মানে হচ্ছে তিরশ্চৌম্বক পদার্থ, আর প্যারাম্যাগনেটিক মানে হচ্ছে পরাশ্চৌম্বক পদার্থ। তোমাদের বইতে পদার্থের চৌম্বক ধর্ম চ্যাপ্টারে একটা সুন্দর টেবিল দেওয়া আছে, যে টেবিল থেকে তোমরা কিন্তু প্রচুর পার্থক্য, অর্থাৎ প্রায় আমার জানাশোনা 9টা থেকে 10টা পার্থক্য সেখানে আছে। তার থেকে যে কোনো 2-3টে পার্থক্য লিখলেই তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। যদি তোমরা নিজে থেকে বই থেকে খুঁজে পাও খুব ভালো, না হলে এই ভিডিওর ডেসক্রিপশানে আমি একটা গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো। তাতে এই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ যে জিনিসগুলো আমি আলোচনা করছি না, বই থেকে ডিটো প্রশ্ন পড়েছে, সেগুলোর সমস্ত লিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি ছবির আকারে তোমাদের সেগুলো দিয়ে দেবো। এর পরের প্রশ্ন আমাদের বলেছে হোয়াট ইজ ডিপ্লেশন রিজিয়ান, মানে কি? নিঃশেষিত অঞ্চল। আমরা পিএন জাংশন ডায়োডে নিঃশেষিত অঞ্চল পড়েছি। যে কোনো একটা পিএন জাংশন ডায়োড যখন ফর্ম হয় তখন তার মাঝখানে একটা সরু অঞ্চল পাই, যে অঞ্চলটা আসল বর্তনীর যে কারেন্ট তাকে বাধা প্রদান করে। এই অংশটাকেই আমরা কি বলি? ডিপ্লেশন রিজিয়ান বা নিঃশেষিত অঞ্চল। ছবিটা আঁকি, তোমরা রিলেট করতে পারবে। মধ্যখানে এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলবো? ডিপ্লেশন রিজিয়ন বলবো। তোমাদের যদি পরীক্ষায় জিনিসটা লিখতে দেয়, 1 মার্কসে আছে, ছবি আঁকার প্রয়োজন নেই, শুধুমাত্র আমি মুখে যেটুকু বললাম সেটুকু লিখলেই যথেষ্ট। আমি জাস্ট ছবিটা এঁকে দিলাম তোমাদের রিলেট করার জন্য। এর পরের প্রশ্নটা খুব ভালো প্রশ্ন, বলে দিয়েছে যে এই যে ডিপ্রেশন রিজিয়ন বা নিঃশেষিত অঞ্চলটা আছে, সেটা ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসে কীরকমভাবে চেঞ্জ হয়, মানে সম্মুখ বায়াস এবং বিপরীত বায়াসে কীরকমভাবে চেঞ্জ হয়। এটা আমরা সবাই জানি। সম্মুখ বায়াসে কি হয়ে যাবে? এই অংশটা কমে যায় এবং বিপরীত বায়াসে বেড়ে যায়। এর ফলে আমরা বিপরীত বায়াসে কারেন্ট খুব কম পাই। ধরে নেওয়া হয় আইডিয়াল পিএন ডায়োড যেটা আমাদের আছে, আদর্শ ডায়োড, তাতে বিপরীত বায়াসে কারেন্ট 0, কিন্তু প্রকৃতপক্ষে আমরা খুব অল্প পরিমাণে কারেন্ট পাই, যেটা সম্মুখ বায়াসের তুলনায় অনেক কম। এর পরের প্রশ্নে আমাদের অর গেটের সত্য সারণী লিখতে বলেছে আর তার সঙ্গে চিহ্নটা দেখাতে বলেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের
অর গেটের চিহ্ন, এ আর বিটা হচ্ছে আমাদের ইনপুট এবং ওয়াইটা হচ্ছে আউটপুট। মনে রাখবে যে অর গেট মিনিমাম দুটো ইনপুটে কাজ করে, সিঙ্গেল ইনপুটে কিন্তু কখনো অর গেট কাজ করতে পারে না, তার জন্য দুটো ইনপুট আমাদের মিনিমাম লাগবেই। আমি এবার ট্রুথ টেবিলটা লিখে ফেলি। কমপ্লিট হয়ে গেল। এটাকে আমরা ট্রুথ টেবিল বা সত্য সারণী বলে থাকি। এর পরের প্রশ্ন আমাদের বলেছে গাউসের উপপাদ্যটা লিখতে হবে এবং সেটা প্রমাণ করতে হবে। এখন গাউসের উপপাদ্য যেটা, সেটা তোমরা বই থেকে ডিরেক্ট স্টেটমেন্ট পেয়ে যাবে, কিন্তু আমাদের যদি বলা হয় গাউসের উপপাদ্যটা প্রমাণ করো, তাহলে আমরা কোথা থেকে প্রমাণ করব? আমাদের কাছে সবথেকে বেসিক যে সূত্রটা আছে সেটা হলো কুলম্বের সূত্র। সেই কুলম্বের সূত্র থেকে আমরা কি করব? গাউসের উপপাদ্যটা প্রমাণ করার চেষ্টা করব। চলো করে ফেলি। কুলম্বের সূত্র আমাদের যেটা বলেছে, দুটো আমাদের কাছে যদি আধান থাকে তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে ক্রিয়াশীল বল, সেটা আকর্ষণও হতে পারে অথবা বিকর্ষণও হতে পারে, সেটা হচ্ছে এরকম। এবার এখান থেকে যদি আমরা কোনোভাবে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র বার করি, তাহলে কি করতে হবে? এটাকে কিউ ড্যাশ দিয়ে ভাগ করে দেবো। তোমরা কিউ দিয়েও ভাগ করতে পারো, যেটা ইচ্ছা। তাহলে কত হয়ে যাবে? 1/4πε0 Q/r²। এবার আমরা কুলম্বের সূত্র থেকে গাউসের উপপাদ্য কিভাবে প্রমাণ করব, সেই জায়গাটায় পৌঁছানোর আগে গাউসের উপপাদ্যটা কি সেটা আমাকে জানতে হবে। সেটা আমরা জেনে নিই। বলেছে সাইক্লিক ইন্টিগ্রেশন অফ E.ds ইকুয়াল টু Q/ε0। এই জিনিসটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তাহলে যে কোনো একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে আমরা কাজটা শুরু করি। ধরে নিই আমাদের কাছে একটা প্লাস কিউ আধান আছে। এবারে এর পাশে যদি আর ডিস্টেন্সে আমাদের তড়িৎ ক্ষেত্র বার করতে হয়, তার ফর্মুলা হচ্ছে এটা। আমাদের কি করতে হয়? আমাদের এই আর ব্যাসার্ধের একটা গাউসিয়ান বদ্ধতল কল্পনা করতে হয়। সেটা আমরা করে ফেলি। তাহলে আমরা আর ব্যাসার্ধের একটা গাউসিয়ান বদ্ধতল কল্পনা করে নিয়েছি এবং যার এই যে তলটা আছে, এই তলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। এটা আমরা সবাই জানি। এবার আমাদের এই ডেরিভেশনটা যেটা আছে তাতে ইটা কি হচ্ছে? বাইরে বেরিয়ে আসছে এবং এখানে চলে আসছে সাইক্লিক ইন্টিগ্রেশন অফ ডিএস। মাঝখানে যে ডট প্রোডাক্টটা সেটা আমি তুলে দিয়েছি। কেন? তার কারণ এখানে ইটা এইরকমভাবে বাইরের দিকে এবং ডিএসটাও হচ্ছে তলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে। তার মানে এটা কি? ওদের মধ্যে কোণ হচ্ছে 0 ডিগ্রি, আর cos 0 মানে আমরা কি জানি? 1 হয়। তাহলে আমি কি করলাম? এখানে অ্যাকচুয়ালি যেটা আসে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ EDS cos θ, যার জায়গায় আমি নিয়েছি EDS। এখানে সবকটাই সাইক্লিক, মানে কি পুরো তলের জন্য আমাকে নিতে হবে এবং সেখান থেকে ইটা বাইরে বেরিয়ে আসবে এবং এটা ডিএস হয়ে যাবে। তাহলে এই জিনিসটা ইকুয়াল টু আমাদের বার করতে হচ্ছে ই এর মানটা আমরা পুট করে দিচ্ছি। কত হয়ে যাবে? 1/4πε0 Q/r² ইন্টু সাইক্লিক ইন্টিগ্রেশন অফ ডিএস মানে কত? 4πr², পুরো তলটার ক্ষেত্রফল। তাহলে সেটা আমরা পুট করে দিলাম। তাহলে 4π কেটে গেল, r² কেটে গেল, সমান সমান Q/ε0। তাহলে তোমরা যে কোনো একটা প্র্যাকটিক্যাল ডেইলি লাইফের এক্সাম্পল নেবে। আমি এখানে একটা বিন্দু আধান নিয়েছি, তোমরা চাইলে একটা গোলক নিতে পারো, তোমরা চাইলে যেরকম খুশি নাও, তাতে কিছুই যায় আসে না। আলটিমেটলি যে কোনো একটা এক্সাম্পল দিয়ে আমাদের সবথেকে যে বেসিক সূত্রটা আছে অর্থাৎ কুলম্বের সূত্র, সেখান থেকে প্রমাণ করলেই ফুল মার্কস পেয়ে যায়। আমরা চলে আসি এর পরের অঙ্কে। এই অঙ্কটা একটু ভালো, একটু টাফ এবং একটু কনসেপচুয়াল। তাই জন্য তোমরা খুব মন দিয়ে এই পোর্শনটা দেখবে। কোনো জায়গায় কোনো যদি সমস্যা হয়, তার জন্য আমি আছি, আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে
এবং খুব মন দিয়ে দেখার চেষ্টা করবে। আমি প্রশ্নটা অলরেডি পড়ে ফেলেছি, সেইখান থেকে আমি ছবিটা এঁকে ফেলার চেষ্টা করি। বলেছে আমাদের কাছে একটা আধান আছে, যে আধানটার মান হচ্ছে +q এবং যার ভর হচ্ছে m। এই জিনিসটা একটা বৃত্তপথে উল্লম্বভাবে ঘুরতে পারে, অর্থাৎ এইভাবে ওই জিনিসটা ঘুরতে পারে, যেটা একটা উল্লম্ব বৃত্তপথ। এখন এই উল্লম্ব বৃত্তপথটায় কিভাবে ঘুরবে বলেছে, তার জন্য এটার কেন্দ্রে আরেকটা আধান আছে, যেটার ভর আমাকে বলেনি, লাগবেও না, আরেকটা +q আধান আছে এবং এদের মধ্যে একটা সুতো বা দড়ি ভাবতে পারো L দৈর্ঘ্যের কানেক্ট করা আছে। তাহলে আমাকে প্রশ্নটা করেছে কি, যে এই যে তলায় বলটা আছে তাকে আমরা কত মিনিমাম অনুভূমিক গতি দিলে বা গতিবেগ দিলে এটা পুরোপুরি একবার ঘুরে চলে আসতে পারবে, অর্থাৎ জাস্ট এটা একবার রোটেট করবে। আবার বলছি, কেন্দ্রে একটা +q আধান আছে, এখানে একটা +q আধান আছে, এটাকে আমি ঘোরাচ্ছি এবং ঘোরাচ্ছি কিভাবে, একটা অনুভূমিক গতিবেগ দিয়ে। এই জিনিসটা কিন্তু অনেকটা আমাদের ক্লাস 11-এর ওই উল্লম্ব বৃত্তাকার গতিপথের অঙ্কের মতো। কিভাবে করব, আমরা সর্বোচ্চ বিন্দুতে কি কি বল কাজ করছে সেটা আগে ভেবে নিই। তাহলে এখানে কেন্দ্র বরাবর একটা টান কাজ করবে, নিচের দিকে এই জিনিসটার একটা ওজন কাজ করবে, বাইরের দিকে একটা বিকর্ষণ বল কাজ করবে, এই যে +q আছে, এখানে +q আছে, তাহলে সেটা হয়ে যাবে kq²/L²। এবং কোন একটা জিনিস যদি বৃত্তপথে ঘোরে তাহলে অবশ্যই কি কাজ করবে, mv²/L কাজ করবে, যেটাকে আমি অপকেন্দ্র বল বলে থাকি। তাহলে এই জিনিসটা যদি ইকুইলিব্রিয়ামে থাকে বা সাম্যাবস্থায় থাকে তাহলে কি হয়ে যাবে, ওপরের দিকের বল আর নিচের দিকের বল দুটো ইকুয়াল হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, mv²/L, এটাকে আমি a বিন্দু দিয়ে দিলাম, এটা va লিখে ফেললাম। তাহলে mvs²/L প্লাস kq²/L², দ্যাট ইজ ইকুয়াল টু mg প্লাস t হয়ে গেল। এবারে যদি এই বস্তুটা জাস্ট একবার ঘুরে চলে আসে, মানেটা কি, জাস্ট ঘুরছে, মানে সেক্ষেত্রে কোনো রকম সুতোতে টান থাকছে না, এটা আমরা ধরে নেব। তাহলে সেখানে কি হবে, টিটা 0 হয়ে যাবে। তাহলে কি হয়ে গেল, mvs²/L সমান সমান mg মাইনাস kq²/L² হয়ে গেল। তাহলে এখানে কি করলাম, t = 0 পুট করে দিলাম। এখান থেকে আমি v এর মানটা খুব সহজেই বার করে নিতে পারবো, কিন্তু আমাকে va জিজ্ঞাসা করেনি, আমাকে জিজ্ঞাসা করেছে v। তাহলে কি করব, আমরা কি করব, তলার একটা বিন্দু b ধরে নিলাম, এই b বিন্দু এবং a বিন্দুতে শক্তির সংরক্ষণ সূত্র অ্যাপ্লাই করব। কি হবে একটু দেখে নেওয়া যাক। তাহলে এই বিন্দুতে মোট শক্তি কত, 12 mv²। তাছাড়া আর কি শক্তি আছে, যেহেতু এগুলো আধান তাই একটা স্থিতিশক্তি থাকবে, স্থির তাড়িতিক স্থিতিশক্তি। কত হবে, -kq²/r, এটা আমরা জানি, ইকুয়াল টু এই বিন্দুতে শক্তি কত হবে, 12 mva²। এখানে একটা স্থিতিশক্তি থাকবে, কেন, তার কারণ এটা খানিকটা হাইটে উঠে গেছে, অর্থাৎ অভিকর্ষীয় স্থিতিশক্তি থাকবে। তাহলে কি হবে এখানে, mg × 2l, কেন, এটা এতটা উপরে উঠে গেছে তাই। টোটাল এই ডিস্টেন্সটা কত, ব্যাস 2l, মাইনাস kq²/r, কেন, এখানেও আমাদের কি ওই জিনিসটা কাজ করছে, কি জিনিস, এই স্থিতিশক্তি, স্থির তাড়িতিক স্থিতিশক্তি কাজ করছে। এখন এই জিনিসগুলো সবই কি হয়ে যাবে, এল হয়ে যাবে, কেন, এখানে ব্যাসার্ধ হচ্ছে এল। তাহলে এই জিনিসটা কেটে গেল, কেটে গিয়ে কি পড়ে থাকছে, ভি এখান থেকে খুব সহজেই আমি বার করতে পারবো। কিভাবে, এমগুলো সব কেটে যাবে, ভি এর মানটা আমি এখান থেকে নিয়ে এখানে পুট করতে পারবো। পুট করলেই আমাদের ভি বা গতিবেগের একটা সুন্দর এক্সপ্রেশন বেরিয়ে যাবে। এখন তোমাদের মনে হতে পারে, আচ্ছা
এখানে এই যে স্থির তাড়িতিক স্থিতিশক্তি, এটা কোনো রকমভাবে এফেক্ট করলো না কেন? তার কারণ হচ্ছে তোমরা ভালো করেই জানো যে এইখান থেকে যদি আমি এই ব্যাসার্ধ বরাবর যে কোনো এরকমভাবে বিন্দুতে আসি, তাহলে সবকটা বিন্দুতেই বিভব কি হবে? সমান হবে। যদি বিভব সমান হয়ে যায় বা পোটেনশিয়াল সমান হয়ে যায়, তাহলে এটা সমবিভব তল হবে। আর সমবিভব তলেতে কি হয়? একটা আধানকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে কোনো রকম কার্য করতে হয় না। অর্থাৎ আমাদের এখানে কি হবে? এই কে কিউ স্কোয়ার বাই এল বা এই যে স্থিতিশক্তি, অর্থাৎ আমাদের স্থির তাড়িতিক স্থিতিশক্তি কোনো কাজ করবে না, শুধুমাত্র অভিকর্ষীয় স্থিতিশক্তিটা কাজ করবে। ক্লিয়ার হলো? তাহলে এই জিনিসটা বাড়িতে বার করে নেবে, কোনো অসুবিধা হলে আমার সাথে কন্ট্যাক্ট করবে। ক্লিয়ার? এটা একটু টাফ মনে হতে পারে, যদি অসুবিধা হয় আবার ঘুরিয়ে দেখবে, কোনো সমস্যা নেই। আর সমস্যা হলে আমি আছি। পরের প্রশ্নটা খুবই সোজা, বলেছে লরেঞ্জ ফোর্সটা কি বা লরেঞ্জ বল। তোমরা ভালো করেই জানো যে কোনো একটা আধান যদি ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দুটোর মধ্যে দিয়েই মুভ করে, তাহলে ওর উপরে মোট যে বলটা কাজ করে তাকে আমরা কি বলবো? লরেঞ্জ ফোর্স। ক্লিয়ার? এর সঙ্গেই প্রশ্ন আছে অ্যাম্পিয়ারের বদ্ধপথের নিয়মটা লিখতে। স্টেটমেন্ট তোমরা পেয়ে যাবে। ফর্মুলাটা কি ছিল? সাইক্লিক ইন্টিগ্রেশন অফ বি ডট ডিএল ইকুয়াল টু মিউ নট ইন্টু আই। হয়ে গেল তাহলে। এর পরের প্রশ্নে আমাদের একটা খুব সহজ অঙ্ক দিয়েছে, যে অঙ্কটা পদার্থের চৌম্বক ধর্মের অঙ্ক। আমাদের বলে দিয়েছে পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্রটা আছে তার হরাইজন্টাল এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট আমাদের এখানে দিয়ে দেওয়া আছে। কত কত? এটা হচ্ছে 0.3 ওরস্টেড, এটা হচ্ছে 0.4 ওরস্টেড। তাহলে বলেছে অ্যাঙ্গেল অফ ডিপ কত, মানে কি বিনতি কোণ বার করতে বলেছে আমাকে। আর আমি ভালো করেই জানি যে বিনতি কোণ সবসময় হরাইজন্টাল বা অনুভূমিকের সাথে কোণ হয়। তাহলে খুবই সোজা অঙ্ক। এখান থেকে যদি আমি এরকমভাবে লম্ব টেনে নিই, তাহলে এটা কত হয়ে যাবে? 0.3 ওরস্টেড হয়ে যাবে। তাহলে সেখান থেকে লিখতে পারবো tan থিটা ইকুয়াল টু ভি বাই এইচ, দ্যাট ইজ ইকুয়াল টু 0.3 বাই 0.4 সমান সমান 3/4। তাহলে সেখান থেকে তোমরা ক্যালকুলেটারে খুব সহজেই এই জিনিসটা বার করে নিতে পারবে। আর কি বলেছে? মূল চৌম্বক ক্ষেত্রটা বার করতে বলেছে। এটাকে যদি আমি এক্স ধরে নিই, তাহলে কি হবে? এক্স ইকুয়াল টু রুট ওভার 0.4 এর হোল স্কোয়ার প্লাস 0.3 এর হোল স্কোয়ার সমান সমান 0.5 ওরস্টেড। তাহলে ব্যাপারটা ক্লিয়ার হলো? খুবই ইজি। এর পরে আমাকে বলেছে তিনটে টার্ম, আমরা যেগুলো সংজ্ঞা অলরেডি পড়েছি, সেটা হচ্ছে চুম্বকন, চৌম্বক ভেদ্যতা এবং চৌম্বক গ্রাহিতা। এই তিনটে জিনিস কি কি সেটা আমাদের বলতে বলেছে। ম্যাগনেটাইজেশন, চৌম্বক ভেদ্যতা মানে হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, চৌম্বক গ্রাহিতা মানে হচ্ছে ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। আর তাদের মধ্যে রিলেশন বার করতে বলেছে, অর্থাৎ মিউ আর ইকুয়াল টু কে প্লাস 1, এই জিনিসটা প্রুভ করতে হবে। এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। ক্লিয়ার? তো সুতরাং এই জিনিসটা বইতে খুব সহজেই সুন্দর করে প্রুফ করে দেওয়া আছে। এটারও ছবি আমি আমার লিঙ্কে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। কারণ যে জিনিসগুলো বইতে ডিটেল প্রুফ করে দেওয়া আছে, আশা করি তোমরা সারা বছরে সেগুলো পড়েছো এবং সেগুলো পারবে। একটু ট্রিকি এবং সমস্ত ধরনের অঙ্ক কিন্তু আমি এখানে সলভ করে দেবো। তারপরেও বলে রাখছি, যদি কোনো রকমভাবে ডিটো ডেরিভেশনে তোমাদের সমস্যা হয়, আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলে আমি চেষ্টা করব সেই ডাউটগুলো নিয়ে আবার একটা ক্লাস দেওয়ার। এর পরের প্রশ্ন আমাদের বলেছে কনকেভ মিরার ইকুয়েশন প্রুফ করতে। মানেটা কি? 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f, এই সমীকরণটা প্রমাণ করতে হবে। ভিটা কি? ভিটা হচ্ছে ইমেজ ডিস্টেন্স বা প্রতিবিম্বের দূরত্ব, ইউ বস্তু দূরত্ব এবং এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এটা সবাই পেরে যাবে আশা করা যায়। এর পরে বলেছে অনুবন্ধী ফোকাস যুগল বা ফোকাস দ্বয় বলতে পারো কাকে বলে। এটা বইতে ডিরেক্ট সংজ্ঞা লেখা আছে। কি ছিল? যে কোনো একটা বিন্দুতে বস্তু রাখলে কোনো একটা বিন্দুতে প্রতিবিম্ব তৈরি হলো, যে বিন্দুতে প্রতিবিম্ব তৈরি হলো
সেখানে যদি বস্তুটা রাখি তাহলে বস্তু যেখানে রেখেছিলাম সেখানে যদি প্রতিবিম্ব তৈরি হয় তাহলে একটা বিন্দুকে আরেকটার সাপেক্ষে কি বলবো, অনুবন্ধী ফোকাস যুগল বলবো। খুবই ইজি আছে, বই থেকে আমরা চলে আসছি এর পরের অঙ্কে। আলোর একটা প্রচণ্ড ভালো অঙ্ক আছে, টাফ বলবো না, ইজি কিন্তু খুব ভালো অঙ্ক। ছবিটা এঁকে ফেলি। আমাদের কাছে একটা কনকেভ মিরার বা অবতল দর্পণ আছে। এটা হচ্ছে অবতল দর্পণের প্রধান অক্ষ। বলেছে এই যে অবতল দর্পণটা আছে সেই দর্পণটার আর সমান সমান 1 মিটার। আর মানে আমরা কি জানি, বক্রতা ব্যাসার্ধ। তাহলে অবশ্যই এর ফোকাসটা কত দূরে থাকবে, আমি সেন্টিমিটারে কনভার্ট করে নিচ্ছি, 50 সেন্টিমিটার দূরত্বে থাকবে। এখন বলেছে 75 সেন্টিমিটার দূরে আমি একটা বস্তু রেখেছি, সেটা আমি এঁকে ফেললাম। এই বিন্দুটা হচ্ছে পি। এবার আমাদের পরের পার্টটা একটু ট্রিকি। কি বলেছে, এই প্রধান অক্ষের উপরেই কোথাও একটা আমাদের সমতল দর্পণ রাখতে হবে যাতে ফাইনাল যে প্রতিবিম্বটা তৈরি হয়, ফাইনাল মানে কি, দুবার প্রতিফলনের পরে যে ফাইনালটা তৈরি হবে, প্রথমে অবতল দর্পণে প্রতিফলিত হবে, তারপর সমতল দর্পণে প্রতিফলিত হবে, তারপর ওই পি বিন্দুতেই ফাইনাল প্রতিবিম্বটা তৈরি হবে। তাহলে কিভাবে করব, আমরা দর্পণটা রাখবো এই জায়গাতে। কেন এই জায়গাতে রাখলাম এক্ষুনি এক্সপ্লেন করে দিচ্ছি, ফিজিক্সে কার্যকারণ ছাড়া তো কিছু হয় না। তাহলে এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি, দেখো আমরা ধরে নিচ্ছি যে এই বিন্দু থেকে প্রথমে এইখানে গিয়ে আলো পড়লো, অর্থাৎ আমাদের কনকেভ মিরারে গিয়ে আলো পড়লো। তারপর এটার যে প্রতিবিম্ব বা ইমেজ ধরে নিচ্ছি এই জায়গাতে গিয়ে তৈরি হলো, এটা হচ্ছে পি ড্যাশ, আমি জানি না। এবারে যদি এই পি ড্যাশেতে এই বিন্দুর বা এই দর্পণের প্রতিবিম্ব সৃষ্টি হয় তাহলে এটা এই দর্পণের সাপেক্ষে বস্তু। সমস্যা হলো বুঝতে, আরেকবার বলছি, পিটা হচ্ছে আমাদের বস্তু, সেটা প্রথমে অবতল দর্পণে প্রতিফলিত হলো, তার ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হলো পি ড্যাশে। এই পি ড্যাশটা হচ্ছে সমতল দর্পণের বস্তু, কারণ এখনো দ্বিতীয়বার রিফ্লেকশন হয়নি। তাহলে এই পি ড্যাশটা যদি এটার বস্তু হয় তাহলে তার প্রতিবিম্ব তৈরি হবে পিতে, যদি এই দুটো ডিস্টেন্স ইকুয়াল হয়। কারণ আমরা জানি যদি সমতল দর্পণ আঁকি তাহলে এটা এক্স হলে এটাও এক্স হবে, এটা আমরা খুব ভালো করেই জানি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে এই দূরত্বটা এক্স, এই দূরত্বটা এক্স। তাহলে প্রথম কাজ কি করব, আমরা অবতল দর্পণের জন্য সমীকরণ তৈরি করে ফেলি। 1/v + 1/u = 1/f। তাহলে কি হবে, আমাদের ভিটা জানি না, ইউটা কত, -75, কারণ কি দর্পণের সামনে আছে। আর আমরা জানি যে অবতল দর্পণের এফ সবসময় কি হয়, মাইনাস হয়। হয়ে গেল। তাহলে 1/f = আমাদের চলে আসবে কত, 1/75 - 1/50, দ্যাট ইজ ইকুয়াল টু 1/150, সামনে একটা মাইনাস। তাহলে ভি সমান হয়ে গেল 150 সেন্টিমিটার। সামনে মাইনাস মানে কি, এটাও সামনেই তৈরি হবে। তাহলে কি পেয়ে গেলাম, এইখান থেকে টোটাল যে এই দূরত্বটা সেটা পেয়ে গেলাম 150 সেন্টিমিটার। এবারে দেখতে পাচ্ছি এই 150টা কি, এক্স প্লাস 75, ছবিতেই দেখতে পাওয়া যাচ্ছে, লিখে ফেলি। তাহলে এক্স প্লাস 75 = 150, সেখান থেকে পেয়ে গেলাম 2x = 75 অ্যান্ড x = 37.5 সেন্টিমিটার। তাহলে যেটা জিজ্ঞাসা করেছিল সেটাই আমার বেরিয়ে গেল। তাহলে কিভাবে বেরোলো দেখে নাও একটুখানি ভালো করে। x + 75 মানে এই টোটাল 150, সেখান থেকে x বার করে ফেললাম। তাহলে আমরা উত্তর কি দেব, যে বিন্দুটাতে বস্তু ছিল তার যেদিকে আমাদের কি অবতল দর্পণটা ছিল তার উল্টো দিকে 37.5 সেন্টিমিটার দূরে আমাদের এই সমতল দর্পণটা রাখতে হবে। ব্যাস, তাহলেই কাজ শেষ। বুঝতে পারলে? অঙ্কটা এখনো শেষ হয়নি। আমাদের বলেছে এর আগের বারে তো প্রথম প্রতিফলন এখানে হচ্ছিল, তাই না? অঙ্কে বলে দিয়েছে যদি এরকম কোনো ঘটনা ঘটে যে পি থেকে প্রথম প্রতিফলন এখানে ঘটলো, তারপরে এইখানে প্রতিফলন হলো, মানে আগের বারে জাস্ট উল্টো।
আগের বারে ফার্স্ট ছিল অবতল, সেকেন্ড হচ্ছে সমতল, এবারে ফার্স্ট সমতল, সেকেন্ড হচ্ছে অবতল। তাহলে সেক্ষেত্রে আমাদের একই ঘটনা ঘটবে কি? অবশ্যই একই ঘটনা ঘটবে। তার কারণটা হচ্ছে এই পুরো জিনিসটা সিমেট্রিক ফিগার। ধরো প্রথমে পি বিন্দুটা আমাদের দেওয়া আছে, অর্থাৎ এখানে 37.5 এটাও আমাদের দেওয়া আছে, হয়ে গেল। তাহলে এই দূরত্বটাও যদি 37.5 হয়, তাহলে এখন নতুন বস্তু দূরত্ব কত হয়ে গেছে? 150। তাহলে ভি অবশ্যই কি বেরোবে? 75ই বেরোবে, কারণ পরোক্ষভাবে এই বিন্দু দুটো অনুবন্ধী ফোকাস যুগল। ক্লিয়ার হলো? তাহলে যেহেতু এই পুরো জিনিসটা সিমেট্রিক, সেই সেন্স থেকেও আমরা বলতে পারি যে না, আগের জিনিসের কোনো রকমভাবে চেঞ্জ হবে না। এই অঙ্কটাও একটু কনসেপচুয়াল, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় পড়তে পারে। আমি বারবার একটা কথা বলি সমস্ত ছাত্রছাত্রীদের, এবছর প্রচুর সিলেবাস কমে গিয়ে আলটিমেটলি কিন্তু একটু অসুবিধা হয়ে গেছে। কি অসুবিধা? যে চ্যাপ্টার্সগুলো আমাদের রয়ে গেছে, সেই চ্যাপ্টার্সগুলো কিন্তু একটু কনসেপচুয়াল এবং একটু বড়, একটু টাফ। সুতরাং সেই চ্যাপ্টারগুলো থেকে আমাদের কিন্তু সোজা ডেরিভেশনগুলো পড়ে তারপরে আরেকটু টাফ প্রশ্ন পড়তে পারে। সুতরাং আমাদের খুব ভালোভাবে এই জিনিসগুলো রেডি করতে হবে। এরপরে আমাদের প্রিজম থেকে একটা অঙ্ক দিয়েছে, সেখানে মিউ ইকুয়াল টু দিয়েছে 1.5 এবং ডেল্টা মিনিমাম বা ন্যূনতম চ্যুতিকোণ এর সঙ্গে ইকুয়াল বলে দিয়েছে। এটা কি? প্রিজম কোণ, যেটা প্রিজমের মাথায় থাকে, এখানে প্রিজম কোণ থাকে। এখন ন্যূনতম চ্যুতিকোণের জন্য আমরা কি শর্ত জানি? 2i - a হয়, অর্থাৎ i1 ইকুয়াল টু i2 সমান সমান i ধরে নেওয়া যায় এবং r1 সমান r2 সমান সমান r ধরে নেওয়া যায়। তাহলে সেক্ষেত্রে a ইকুয়াল টু r1 প্লাস r2 সমান সমান 2r লেখা যায়। এখানে ডেল্টা মিনিমামের মানটা যদি পুট করে দিই a, তাহলে কত হয়ে যাচ্ছে? 2i ইকুয়াল টু 2a, তাহলে i ইকুয়াল টু a। কাজ হয়ে গেল। এরপর আমাদের মিউ এর ফর্মুলাটা আমরা লিখে ফেলি। কি হবে? সাইন i বাই সাইন r। তাহলে সেখান থেকে আমরা i ইকুয়াল টু a সেটা এখানে পুট করে দিলাম, সাইন a। আর এখান থেকে আমরা r এর ভ্যালু কত পুট করতে পারি? সাইন অফ a বাই 2। হয়ে গেল। তাহলে সেখান থেকে পাচ্ছি 1.5 ইকুয়াল টু, এটাকে আমি কি করতে পারি? 2 সাইন a বাই 2 কস a বাই 2 লিখে ফেলতে পারি, আর এটা হচ্ছে সাইন a বাই 2। তাহলে সেখান থেকে এটা কেটে গেল এবং এটা হয়ে গেল 2 কস a বাই 2। তাহলে সেখান থেকে কস a বাই 2 সমান সমান 0.75 হয়ে যাবে। এখান থেকে তোমরা খুব সহজেই এর মানটা বার করে ফেলতে পারবে। তাহলে এখান থেকে এর মানটাই আমাদের জানতে চেয়েছে। এর পরের প্রশ্নতে আমাদের মিউ ইকুয়াল টু 1.46 দিয়েছে একটা প্রিজমের, এবং আমাদের এর ভ্যালু বার করতে বলেছে, অর্থাৎ প্রিজম কোণ, যাতে প্রিজম থেকে কোনো আলো নির্গত না হয়। তোমাদের বইতে কিন্তু একটা সুন্দর কন্ডিশন দেওয়া আছে, অর্থাৎ a ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন i1 বাই মিউ প্লাস সাইন ইনভার্স 1 বাই মিউ। অর্থাৎ আগের অঙ্ক থেকে আমরা যে i1 বা আইটা পেয়েছিলাম, সেই আইটা যদি এখানে পুট করে দিই এবং মিউ এর ভ্যালুটা যদি এখানে পুট করে দিই, তাহলে এর মানটা খুব সহজেই আমরা বার করে নিতে পারবো, পেরে যাবে নিজেরা। এরপর আমাদের পরপর দুটো প্রশ্ন বই থেকে ফ্ল্যাট তুলে দিয়েছে। প্রথম প্রশ্ন হচ্ছে সিই বা কমন এমিটার যে ট্রানজিস্টারটা আছে, অর্থাৎ সাধারণ নিঃসারক ট্রানজিস্টার সিই, সেই জিনিসটার ইনপুট আউটপুট এগুলো লিখতে বলেছে আর বর্তনী আঁকতে বলেছে, যেটা অলরেডি আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর তার সঙ্গে বলেছে পিএন ডায়োডকে কিভাবে ফুল ওয়েভ রেকটিফায়ার হিসাবে কাজ করানো যায়, সেটাও বই থেকে একদম ফ্ল্যাট আছে। ওখান থেকে তোমরা যেটা করবে, সার্কিটটা আঁকবে প্রথমে, তারপর ইনপুট অ্যান্ড আউটপুট যে আমাদের তরঙ্গটা আছে সেই দুটো আঁকলেই আমাদের কিন্তু ফুল মার্কস দিয়ে দেবে। ক্লিয়ার হলো? তাহলে এর পরের প্রশ্নটাও একদম ফ্ল্যাট প্রশ্ন, বলেছে অর্ধপরিবাহী, পরিবাহী এবং অন্তরকের মধ্যে তুলনা করতে কিভাবে? এনার্জি গ্যাপ দিয়ে বা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে। তাহলে তোমরা দেখবে যে বইয়েতে একটা সুন্দর করে ছবি আঁকা আছে এইরকমভাবে, একটা ডিস্টেন্স একটু বেশি, একটা ডিস্টেন্স একদম কম এবং একটা ওভারল্যাপ করে আছে। তাহলে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি কি?
এটা হচ্ছে আমাদের কন্ডাকশন ব্যান্ড বা পরিবহন পটি, আর এই জিনিসগুলো একই রকমভাবে। তাহলে আশা করা যায় এই জিনিসগুলো তোমরা পড়েছো সারা বছর ধরে। আমি এটার লিঙ্কও তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো। তারপরে যদি কোনো জায়গায় সমস্যা হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে। এরপরে আমাদের যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার দিয়েছে, যেটাকে বাইনারিতে কনভার্ট করতে হবে, এবং সেটা প্রচণ্ড ইজি। কি আছে? 27.0625 এই জিনিসটা আছে এরকম। সেটাকে যদি কনভার্ট করতে হয় তাহলে আমরা জানি 2 দিয়ে ডিভাইড করা শুরু করব। তাহলে প্রথমে কত হবে? 13 দুগুণে 26, তাহলে এখানে 1 আসবে। 2 6 12, তাহলে কত আসবে? 1 আসবে। 2 3 6, এখানে 0 আসবে। 2 1 2, তারপরে কত আসবে? এখানে 1 আসবে। এটাকে আবার যদি ভাগ করতে চাই কিছু আসবে না, এখানে 1 আসবে। তাহলে আমরা যদি নিচ থেকে ওপরের দিকে নিয়ে নিই তাহলে কত আসবে? 110112। এটা ঠিক হয়েছে কিনা সেটা বোঝার জন্য কি করে দেখব? এটার প্লেস ভ্যালু কত? 1, তারপরটার প্লেস ভ্যালু 2, তারপরটার 4, তারপরটার 8, তারপরটার 16। তাহলে যোগ করো, 16 8 24, 24 আর 2 26, এটাকে 27। তার মানে ঠিক আছে। এরপরে চলে আসছি 0.0625, তার সাথে আমরা কি করব? গুণ করতে শুরু করব। এটা আমরা জানি ভালোভাবেই। তাহলে এটার সঙ্গে যদি প্রথমেই গুণ করে দিই তাহলে এটা কত হয়ে যাবে? 0.125, পয়েন্টের আগের জিনিসটা নিয়ে নিলাম, 0 হয়ে গেল। 0.125 হোল ইন্টু কত হয়ে যাবে? 2, তাহলে কত হয়ে যাবে? 0.250, সেখানেও 0। 0.250 সঙ্গে আবার 2 দিয়ে গুণ করব, 0.500, তাহলে এটা হয়ে যাবে 0। 0.500 সঙ্গে আবার 2 দিয়ে গুণ করব, কত হয়ে যাবে? 1.000, এখান থেকে নিয়ে নেবো 1। পয়েন্টের আগের জিনিসটা নিতে হবে। আর এখানে আমরা কি করব? উপর থেকে নিচের দিকে নেব, তাহলে কত হয়ে যাবে? 0.00012। এটার প্লেস ভ্যালু যদি দেখতে চাই একই রকম, -1 -2 -3 -4, তাহলে কত হয়ে যাচ্ছে? 1 × 2 টু দি পাওয়ার -4, তার মানে হচ্ছে 1 16। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। 1কে 16 দিয়ে ভাগ করলে এটাই হয়, কোনো সমস্যা নেই তাতে। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কি হয়ে গেল? 1101.00012। ক্লিয়ার হয়েছে পুরো জিনিসটা? তাহলে আমাদের 3 মার্কসের সমস্ত প্রশ্ন এখানেই শেষ হলো। এরপর আমরা 5 মার্কসের দিকে আস্তে আস্তে এগিয়ে যাব। 5 মার্কসগুলো তোমরা খুব মন দিয়ে দেখবে, তার কারণ 5 মার্কসের সমস্ত প্রশ্ন কিন্তু একটু কনসেপচুয়াল এবং একটু বড় বড় আছে। আমরা চলে আসি গ্রুপ ডির প্রথম প্রশ্নে। প্রশ্নটা একটু ট্রিকি, মন দিয়ে অঙ্কটা ফলো করবে। আমাদের কাছে একটা ইলেকট্রিক কেটলি আছে এবং 2টো কয়েল আছে। কয়েল মানে কি? রোধের কুণ্ডলী। যখন আমরা শুধুমাত্র কয়েল 1 ইউজ করছি তখন যে কোনো একটা লিকুইড বা ধরে নাও জল ফুটছে 15 মিনিটে, আর যখন শুধুমাত্র কয়েল 2 লাগাচ্ছি তখন ফুটছে 18 মিনিটে। তাহলে প্রশ্ন জিজ্ঞাসা করেছে, যখন আমরা কয়েল 1 অ্যান্ড কয়েল 2কে সিরিজ বা শ্রেণী সমবায় যুক্ত করব তখন কত সময় লাগবে, আর সমান্তরাল সমবায় যদি যুক্ত করি তাহলে কত সময় লাগবে। অঙ্কটা একটুখানি বুদ্ধির অঙ্ক। প্রথমত আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হলো, এই যে ইলেকট্রিক কেটলি, এটা আমাদের বাড়ির কোনো একটা প্লাগ পয়েন্টের সঙ্গে যুক্ত থাকে। এখন বাড়ির যদি কোনো একটা প্লাগ পয়েন্টের সঙ্গে যুক্ত থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে? সবকটা 220 ভোল্টে কাজ করে। অর্থাৎ আমরা হিটের যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে v²T/R। অ্যাকচুয়ালি আমাদের দুটো ফর্মুলা আছে, H = I²RT আর এটা। স্টুডেন্টদের প্রথমে কনফিউশন আসে যে কোনটা আমরা ইউজ করব। এটা ইউজ করছি তার কারণ হচ্ছে V হচ্ছে কনস্ট্যান্ট। তার কারণ কি? আমাদের বাড়ির সমস্ত যন্ত্রপাতি একই ভোল্টেজ বা একই বিভবে কাজ করে, সেটা হচ্ছে 220 ভোল্ট। তাহলে আমাদের যেটা বলে দিয়েছে প্রথম ক্ষেত্রে H = v²T1/R1। এখন H এর নিচেও আমি কিছু লিখিনি, কেন? দুটো ক্ষেত্রেই তো একই পরিমাণ জিনিস এবং একই উপাদান গরম হচ্ছে এবং ফুটছে, তাহলে দুটো ক্ষেত্রেই তাপের পরিমাণটা একই লাগবে। সেকেন্ড ইকুয়েশন কি হয়ে যাবে? H =
ভি স্কোয়ার টি টু বাই আর টু। এবার আমরা এখান থেকে কি করতে পারি, আর ওয়ানের মানটা বার করে নিতে পারি। কি হয়ে যাবে, ভি স্কোয়ার টি ওয়ান বাই এইচ। এখান থেকে আর টুর মানটা বার করে নিতে পারি ভি স্কোয়ার টি টু বাই এইচ। যদি আমরা প্রথমে শ্রেণী সমবায় লাগাই তাহলে আর ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, অর্থাৎ আমি এটার মতো কম্পেয়ার করে লিখতে পারি ভি স্কোয়ার টি বাই এইচ। ধরে নিচ্ছি যে টি হচ্ছে এমন একটা সময় শ্রেণী সমবায় লাগালে যে সময়টা আমার লাগবে, সমান সমান ভি স্কোয়ার টি ওয়ান বাই এইচ প্লাস ভি স্কোয়ার টি টু বাই এইচ। সমস্ত কিছু কেটে গিয়ে পড়ে থাকছে টি ইকুয়াল টু টি ওয়ান প্লাস টি টু, অর্থাৎ খুব সিম্পল 18 প্লাস 15 টোটাল দুটো যোগ করে দিলেই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে ক্লিয়ারলি ব্যাপারটা বুঝতে পেরেছো? যদি টাফ লাগে বা বুঝতে সমস্যা হয়, বারবার বলছি রিক্যাপ করে আবার দেখবে। এরপর আমরা চলে আসছি সমান্তরালে। সমান্তরালের জন্য আমাদের বেসিক এই ফর্মুলাটা তো সেমই থাকবে, কিন্তু চেঞ্জ হবে কোনটা, এই জিনিসটা, অর্থাৎ 1/r ইকুয়াল টু 1/r1 প্লাস 1/r2। এখন যদি এরকমভাবে এই ফর্মুলা থেকে আমি বসাই তাহলে দেখবো এটা উল্টে যাবে, অর্থাৎ এইচ বাই ভি স্কোয়ার টি সমান সমান এইচ বাই ভি স্কোয়ার টি ওয়ান প্লাস এইচ বাই ভি স্কোয়ার টি টু। সব কেটে গিয়ে 1/t ইকুয়াল টু 1/t1 প্লাস 1/t2। তাহলে সেখান থেকে টি ইকুয়াল টু কী হয়ে যাবে, t1 t2 বাই t1 প্লাস t2। তাহলে সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি 18 ইন্টু 15 বাই 18 প্লাস 15 এত মিনিট। ক্লিয়ার? তাহলে এখান থেকে যেটা বেরোবে এটাই আমার রিকোয়ার্ড অ্যান্সার। তোমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজেই বার করে ফেলতে পারবে। এর পরের অঙ্কটা খুবই সোজা কিন্তু একটু ভাবনার অঙ্ক। কি বলেছে, যে দুটো রোধ বা তার থেকে বেশি রোধ যখন আমরা শ্রেণী সমবায় যুক্ত করব, যে রোধটা পাবো অর্থাৎ যে তুল্য রোধটা পাবো সেটা সমান্তরাল সমবায়ের তুল্য রোধের থেকে বেশি হয়। কি করে করব? এটার জন্য আমরা দুটো রোধ ধরে নেব, একটা R1 একটা R2। তাহলে আমাদের কাছে দুটো রোধ আছে, একটা R1 একটা R2। ধরে নিলাম R1 লেস দেন R2, মানে R1 আর R2-র মধ্যে R2টা বড়, R1টা ছোট। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়ে যাবে, আর সিরিজ সমান সমান R1 প্লাস R2, অর্থাৎ আমরা লিখতে পারি RS গ্রেটার দেন R1। এরকমভাবে লিখে ফেলতে পারি। কেন? এই দুটো হচ্ছে ধনাত্মক রাশি, সেই দুটো যোগ করে একটা কোয়ান্টিটি পাচ্ছি, তাহলে RS গ্রেটার দেন R1 হবে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 1/rp সমান সমান 1/r1 প্লাস 1/r2। একইভাবে 1/rp গ্রেটার দেন 1/r1 এবং rp লেস দেন r1। তার মানে কি দেখতে পাচ্ছি, যদি এটার কোনো একটা মান ধরেও নিই বা নাও নিই, তাতে RS বলে একটা জিনিস পেয়েছি যেটা R1-এর থেকে বড়, এবং RP বলে একটা জিনিস পেয়েছি সেটা R1-এর থেকে ছোট। তাহলে এইটা আর এটাকে যদি মিশিয়ে লিখি তাহলে কি পেয়ে যাচ্ছি, RS গ্রেটার দেন R1 গ্রেটার দেন RP। তাহলে হয়ে যাবে RS গ্রেটার দেন RP, অর্থাৎ আমাদের ফর্মুলার প্রুফ হয়ে গেল যে শ্রেণী সমবায়ের তুল্য রোধ সমান্তরাল সমবায়ের তুল্য রোধের থেকে বেশি হয়। তোমাদের ইচ্ছে হলে তোমরা 3টে রোধ নিয়ে করো, 4টে রোধ নিয়ে করো, ব্যাপারটা সেমই বেরোবে। ক্লিয়ার হয়েছে? এর পরের অঙ্কটা একটু টাফ, সেই জন্য একটু মন দিয়ে পুরো ভিডিওটা ফলো করবে, কোনো জায়গায় কিন্তু স্কিপ করবে না। আমাদের বলেছে আমাদের কাছে একটা বক্স আছে, যে বক্সটার মধ্যে 12টা ছোট ছোট সেল বা কোষ কানেক্টেড আছে, প্রত্যেকটার সমান পরিমাণ আভ্যন্তরীণ রোধ এবং তড়িৎচালক বল, অর্থাৎ এটাতেও E, এটাতেও E, এটাতেও E, এইরকম পরপর। কিন্তু এই জিনিসটার মধ্যে একটা সমস্যা করে দিয়েছে। কি সমস্যা? বলেছে এর মধ্যে কিছু কোষকে উল্টো পাল্টাভাবে লাগানো। মানে কি, ধরো এরপরে পরপর দুটো এইভাবে উল্টো লাগানো আছে, তারপরে আবার সোজা। এবারে জিজ্ঞাসা করেছে, কিছু আরও ইনফরমেশান দিয়েছে, সেগুলো আমি আসছি। এর মধ্যে কটা কোষকে উল্টোভাবে লাগানো হয়েছে, এটার জন্য আমাদের একটা বেসিক থিওরি জানতে হবে।
ধরো আমাদের কাছে 3টে টোটাল কোষ আছে এবং তাদের মধ্যে অ্যারেঞ্জমেন্টটা এইরকম। তাহলে 3টে ধরো এটা 6 ভোল্ট, এটা 6 ভোল্ট, এটা 6 ভোল্ট। তাহলে আমাদের যদি বলা হয় যে এই পুরো জিনিসটার তুল্য ইএমএফ কত, কত লিখব আমরা? ভালো করে ভাবো। আমরা লিখব 6 ভোল্ট। কেন? তার কারণ এই 6 ভোল্ট আর এই 6 ভোল্টটা পরস্পরকে কি করবে? ক্যান্সেল করে যাবে, পরস্পরের বিপরীত দিকে কারেন্ট পাঠাবে। তার মানে কি বুঝতে পারছি? একটা কোষকে উল্টো লাগালে মোট দুটি কোষের প্রভাব নষ্ট হয়, তাই তো? যদি তুমি দুটো কোষকে উল্টে দাও তাহলে 4টে কোষের প্রভাব নষ্ট হবে। এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? তাহলে আমি অঙ্কটাতে ধরে নেব যে টোটাল nটা কোষ উল্টোভাবে লাগানো হয়েছে। ক্লিয়ার? তাহলে এর পরের যে কন্ডিশনগুলো বলেছে সেই কন্ডিশনগুলো আমি আস্তে আস্তে বলতে থাকি। আমাদের এই যে অ্যারেঞ্জমেন্টটা আছে সেটা আমি জানি না। শুরুতে যদি ধরে নিই যে nটি কোষকে উল্টোভাবে লাগানো হয়েছে, প্রত্যেকটা কোষের তড়িৎচালক বল হচ্ছে E এবং আভ্যন্তরীণ রোধ হচ্ছে R। তাহলে বাক্স যেটা আছে তার যে তড়িৎচালক বল হবে কত? 12 - 2 ইন্টু, বা এটাকে 2 না লিখে আমাদের টোটাল nটা কোষকে উল্টো দেওয়া হয়েছে, তাহলে 2n হয়ে যাবে, হোল ইন্টু এপসাইলন হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারলে? কেন 2n হলো? একটা কোষকে উল্টে দিলে যদি দুটোর প্রভাব চলে যায় তাহলে nটা কোষকে উল্টে দিলে 2n খানার প্রভাব চলে যাবে, তাই জন্য মাইনাস করে দিয়েছি ওইটা। ক্লিয়ার? এইবারে টোটাল আমার 12টা কোষ ছিল, তাহলে সেখান থেকে যে কটার প্রভাব চলে গেছে সে কটা বাদ দিয়ে দিলাম এবং সেটার সাথে প্রত্যেকটা তড়িৎচালক বল মাল্টিপ্লাই করলে পুরো বক্সটার তড়িৎচালক বল পেয়ে গেলাম। ক্লিয়ার হলো ব্যাপারটা? এরপর আমাদের বলেছে সার্কিটে আরও কিছু যোগ করতে বলেছে। কি বলেছে? আমাদের এই বক্সটা যেটা আছে সেটা 12 - 2n ইন্টু এপসাইলন লিখে ফেললাম। বলেছে দুটো সার্কিট ড্র করতে বলেছে। এই রকমভাবে দুটো ব্যাটারি আমরা কানেক্ট করেছি যাদের প্রত্যেকটার কোষের যে তড়িৎচালক বল এবং আভ্যন্তরীণ রোধের মান এটার সঙ্গে একই। আর বাইরে যেমন একটা বর্তনী আমরা রোধ যুক্ত করি সেরকম যুক্ত করলাম। বলেছে যখন এখানকার তড়িৎ প্রবাহ এবং এখানকার তড়িৎ প্রবাহ একই দিকে হয়, অর্থাৎ এই বাইরের দুটো কোষ এবং এই বক্সটার যে কোষ আছে তাদের জন্য যে প্রবাহ একই দিকে হয়, তখন আমরা সার্কিটে কারেন্ট পাই 3 অ্যাম্পিয়ার। পরের বর্তনীটা কি বলেছে? বক্সটা আমি কিছু চেঞ্জ করিনি, বক্সটা যেমন ছিল তেমনিই আছে, অসুবিধার কিছু নেই। কিন্তু এই কোষগুলোকে উল্টে দিয়েছি আর বাকি যেমন ছিল রোধটা তেমনই থাকবে। তাহলে এখন দেখতে পাচ্ছি এটা তো এদিকেই পাঠাবে, কিন্তু এটা এদিকে পাঠাবে কারেন্ট। তাহলে সেখানে টোটাল সার্কিটের কারেন্ট অর্থাৎ পুরো বর্তনীর কারেন্ট হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে কতগুলো কোষকে উল্টোভাবে লাগানো হয়েছে? আমি আবার বলছি, আমার এই যে বক্সটা ছিল সেই বক্সটার তড়িৎচালক বল তো নির্ণয় করে নিয়েছি, তার সঙ্গে দুটো একই রকম আইডেন্টিক্যাল কোষ যুক্ত করা হয়েছে। প্রথমে একই দিকে কারেন্ট পাঠাচ্ছিল সবকটা, তার জন্য কারেন্ট পেয়েছি 3 অ্যাম্পিয়ার। তারপর এটাকে জাস্ট উল্টে দেওয়া হয়েছে, তার জন্য 2 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি। তাহলে আমরা ইকুয়েশন ফর্ম করি। আমরা সিম্পল লিখব I = V/R। প্রথমে I কত? 3। V কত? এই জিনিসটা আগে লিখে ফেলবো, 12 - 2n হোল ইন্টু এপসাইলন প্লাস এই দুটো ব্যাটারি আছে এবং প্লাস কেন দিলাম? দুটো একই দিকে কারেন্ট পাঠাচ্ছে, তাহলে 2 ইন্টু এপসাইলন হয়ে গেল। তলায় রোধ কত হবে? এই রোধটা তো আছেই, তার সঙ্গে এখানে 12টা রোধ আছে, এখানে দুটো, টোটাল 14টা স্মল আর। এই যে প্রত্যেকটার আভ্যন্তরীণ রোধ স্মল আর ধরে নিয়েছি। এখন একটা জিনিস তোমাদের ভুল হয় বা বুঝতে সমস্যা হয়, এখানে যদি কোষের প্রভাব চলে যায় তাহলে এখানে 14টা ধরলাম কেন? আমার তো
যে কটা মাইনাস হবে সে কটাই হবে, মানে 12 - 2n × r হবে না। মনে রাখবে কোষের কারেন্টের প্রভাবটা গেছে বা তড়িৎ প্রবাহের প্রভাবটা গেছে, রোধটা তো থেকে গেছে, ওটা তো সার্কিটে কানেক্ট করা আছে, তাই না? তাহলে রোধ ধরার সময় কিন্তু আমাদের পুরো রোধটাই ধরতে হবে। একইভাবে এটার জন্য কি লিখতে পারি, 2 = 12 - 2n হোল ইন্টু এপসাইলন মাইনাস 2 × এপসাইলন। কেন? এটা একটা আরেকটার অপোজিট দিকে, ডিভাইডেড বাই রোধটা তো সেমই আছে, অসুবিধার কিছু নেই, r + 14 × r। ক্লিয়ার হলো? এবার এখান থেকে কি বার করতে হবে, n বার করতে হবে। ভালো করে দেখো, এই দুটো ইকুয়েশন একটু টাফ সলভ করা, কারণ দেখো 4টে টোটাল চলরাশি আছে, n, এপসাইলন, ক্যাপিটাল আর, স্মল আর। এদিকে আমার কাছে দুটো সমীকরণ, কি করব, পাতি ভাগ করে দেবো। তাহলে কি হলো, 3/2 সমান দেখো কেটে যাচ্ছে সব কিছু, এপসাইলন r + 14 আর কেটে যাচ্ছে, 12 - 2n + 2, 12 - 2n - 2। ব্যাস, এবার এটাকে সলভ করব। যদি সলভ করি তাহলে n এর মানটা বেরিয়ে যাচ্ছে 1। তোমরা নিজেরা বাড়িতে এটা সলভ করে দেখতে পারবে। তাহলে n এর মান 1 বেরোনো মানেটা কি, একটা কোষকে উল্টোভাবে লাগানো হয়েছে। এই অঙ্কটা কিন্তু এই সেটের সব থেকে কনসেপচুয়াল অঙ্ক। একটু ঠান্ডা মাথায় ভালোভাবে বোঝার চেষ্টা করবে। ফার্দার যদি না বুঝতে পারো বারবার ভিডিওটা দেখবে, তারপরেও বুঝতে না পারলে আমার সঙ্গে তোমরা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? আমাদের পরের অঙ্কে একটা সার্কিট দিয়ে দিয়েছে, যেটা অলরেডি আমি এঁকে রেখেছি। দেখতে পাচ্ছ পরিষ্কার, 6 ভোল্টের একটা ব্যাটারি আছে, কিছু রোধ দিয়ে দিয়েছে এবং একটা ক্যাপাসিটার বা ধারক দিয়েছে 0.2 মাইক্রোফ্যারাড। বলেছে স্টেডি স্টেট ফ্লো, বা যখন একটা বর্তনীর মধ্যে দিয়ে সমানভাবে বা সুষ্ঠুভাবে কারেন্ট ফ্লো করে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা যায়, তখন তাকে আমরা স্টেডি স্টেট বলি। তো সেক্ষেত্রে সেই সময় 2 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা আমাকে জানতে চেয়েছে। এটার জন্য একটা বেসিক থিওরি জানতে হবে, সেটা হচ্ছে স্টেডি স্টেট বা সাম্যাবস্থা বলতে পারো, তখন ধারক অন্তরকের মতো কাজ করে। ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু আমাদের থিওরিটা জানতে হবে। এখন যদি ধারকটা অন্তরকের মতো কাজ করে তাহলে কি হবে, তাহলে এই যে 0.2 মাইক্রোফ্যারাডের লাইন দিয়ে কোনো কারেন্ট যাবে না, অন্তরকের মধ্যে দিয়ে কারেন্ট যায় না। তাহলে কি করব, এই পুরো লাইনটা আমাদের আর থাকবে না। সুতরাং দেখে আমাদের সার্কিটটা টাফ বলে মনে হলেও আলটিমেটলি যা কন্ডিশন দিয়েছে তাতে কিন্তু সার্কিটটাতে আর কিছুই থাকলো না। তাহলে কি হবে, তুল্য রোধ বার করে ফেলি। তুল্য রোধ বার করার সময় কি করতে হবে, 2 আর 3টা কিসে আছে, সমান্তরাল। তাহলে 2 × 3/2 + 3 প্লাস তার সঙ্গে 2.8টা কি আছে, শ্রেণীতে আছে। তাহলে এত ওহম সমান কত হয়ে গেল, 6/5 প্লাস 2.8 ওহম সমান কত হয়ে গেল, 1.2 প্লাস 2.8 ওহম। দেখো এমনভাবেই আমাদের দেওয়া আছে যাতে পুরো জিনিসটা মিলে যাবে। তাহলে R = 4 ওহম হয়ে গেল। এবার যদি কারেন্ট বার করতে চাই তাহলে কি হয়ে যাবে, 6/4 = 1.5 অ্যাম্পিয়ার। এখনও আমাদের অঙ্ক কিন্তু শেষ হয়নি। এটা আমাদের কি বেরোলো, মোট কারেন্ট বেরোলো। বার কি করতে বলেছে, 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট আমাদের বার করতে বলেছে। তাহলে I 2 ওহম সমান কত হয়ে যাবে, মোট কারেন্ট I ইন্টু উল্টোটা বসবে, অর্থাৎ কি হবে 3/2 + 3। কেন, তার কারণ রোধ এবং কারেন্ট পরস্পরের ব্যস্তানুপাতিক। তাহলে I 2 ওহম সমান 3/2, এই যে 1.5টাকে 3/2 লিখলাম, ইন্টু 3/5 হয়ে গেল। তাহলে এই জিনিসটা কত বেরোচ্ছে, I 2 ওহম সমান 9/10 অ্যাম্পিয়ার বা 0.9 অ্যাম্পিয়ার হয়ে গেল। ক্লিয়ার হয়েছে? অনেকেরই তড়িতের অঙ্কগুলো একটু টাফ লাগে, তাদের জন্য একটাই কথা বলবো, তোমরা বারবার এই জিনিসটা ফলো করবে, বারবার ভিডিও দেখবে। এই যে জিনিসটা করালাম, পরপর অঙ্কগুলো করালাম, তাতে বারবার দেখবে। কারণ কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আগে কিন্তু অঙ্কই পড়তো, এখনও অঙ্কই পড়ে। এবং যেহেতু ওয়েটেজ আস্তে আস্তে বাড়বে, অর্থাৎ এক একটা চ্যাপ্টার থেকে বেশি মাত্রায় আমাদের বেশি
ওয়েটেজের বা বেশি মার্কসের কোয়েশ্চেন পড়বে, তাহলে কিন্তু এখান থেকে অঙ্কটা পড়বেই। সুতরাং এখান থেকে কিন্তু শুধু থিওরি পড়লে আমাদের হবে না, অঙ্কগুলোও প্র্যাকটিস করতে হবে। সমস্যা হলে আমি আছি। আমাদের সেট 1-এর শেষ প্রশ্ন কি বলছে, আলো থেকে অত্যন্ত সোজা এবং একটা ফ্ল্যাট প্রশ্ন দিয়েছে, এটাই নিয়ম। এর আগে যেহেতু আমরা আলো থেকে অত্যন্ত একটু টাফ অঙ্ক করেছি অন্য সেকশানে, তাই জন্য এই সেকশানে একটু সোজা জিনিস দিয়েছে। সবসময় এটা হয়, এক সেকশানে একটা জিনিস টাফ দিলে একটা সেকশানে সোজা দিয়ে দেয়। কি বলেছে, আমরা যে ব্যতিচার পড়েছিলাম সেই ব্যতিচারের শর্ত জানতে চেয়েছে। খুবই সোজা, আমরা জানি কোহারেন্ট সোর্স হতে হয়, সুসঙ্গত উৎস হতে হয়, এরকমভাবে 1 2 3 4 করে পয়েন্ট লেখা ছিল, বই থেকে পেয়ে যাবে। তার সঙ্গে ঝালর প্রস্থ অর্থাৎ বিটা ইকুয়াল টু যেটা ছিল ল্যামডা ডি বাই ডি, সেই জিনিসটা প্রুভ করতে বলেছে। অনেক বইতে ল্যামডা ডি বাই 2D আছে, একই ব্যাপার। যদি তোমরা এইটুকু ডিস্টেন্স 2D ধরো তাহলে এই ফর্মুলা, যদি তোমরা এইটুকু ডিস্টেন্স ডি ধরো তাহলে বিটা ইকুয়াল টু ল্যামডা ডি বাই ডি হবে। অর্থাৎ ইয়ংয়ের দ্বিরেখাচিত্র পরীক্ষায় ঝালর প্রস্থটা আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, এরইওর আরও সোজা আমাদের নিউটনের সমীকরণ প্রতিষ্ঠা করতে দিয়েছে। নিউটনের সমীকরণ আমরা সবাই জানি, খুবই ইজি। কি, ইউভি ইকুয়াল টু এফ স্কোয়ার, বা বলতে পারো এক্স ওয়াই ইকুয়াল টু এফ স্কোয়ার। এগুলো অ্যাকচুয়ালি কি, আমরা সমস্ত দূরত্বগুলো মেরু থেকে মাপি। এখানে কি বলেছে, সমস্ত দূরত্বগুলো ফোকাস থেকে মাপতে হবে। এটাই নিউটনের সমীকরণ। তার জন্য প্রুফ, এটাও বই থেকে একদম পুরো ফ্ল্যাট। এবং লেন্সের কয়েকটা প্রুফ আমাদের ছিল না, সেই প্রুফগুলোর করতে দিয়েছে ডি প্লাস এক্স বাই ডি মাইনাস এক্সের হোল স্কোয়ার। এটা একদম সোজা অঙ্ক, যে কোনো বই ফলো করো, যে কোনো বই। এটা অ্যাকচুয়ালি ডেরিভেশনের মধ্যেই পড়ে। আমি তোমাদের আগেও বলেছি, যেগুলো ডিটো ডেরিভেশন সেগুলো আমি কি করব, ছবি তুলে দিয়ে দেবো। তাহলে এই যে জিনিসটা আছে, এই অঙ্কটা বা এই থিওরিটা তোমরা পড়বে, আমি অবশ্যই তোমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। এই যে প্রুফটা কোথায় আছে, লেন্সের চ্যাপ্টারে দেখবে কিছু প্রুফ আছে লেন্সটাকে সরানো, অর্থাৎ ডিসপ্লেসমেন্ট মেথড। সেই এইরকমভাবে কি ছিল আমাদের সোর্স, এরকমভাবে স্ক্রিন, মাঝখানে আমরা লেন্সটাকে সরাচ্ছি এরকমভাবে, আস্তে আস্তে এরকমভাবে। তাহলে এই যে জিনিসটাকে সরাচ্ছি তার জন্য আমরা বিভিন্ন কন্ডিশন প্রুফ করেছিলাম 5টা 6টা, তার মধ্যে এটা হচ্ছে একটা। সুতরাং এটা একদম ফ্ল্যাট, আমি আর করিয়ে দিচ্ছি না। তা সত্ত্বেও বলছি, পুরো সেটে কারোর যদি কোনো প্রশ্ন নিয়ে ফার্দার কোনো এনকোয়ারি থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আমি এর পরের সপ্তাহে এই রকমই টাইম নাগাদ, অর্থাৎ বৃহস্পতিবার বা শুক্রবার নাগাদ বা শনিবার নাগাদ আমি কি করব, তোমাদের আবার সেট 2 পুরোটা একসঙ্গে দিয়ে দেবো। ক্লিয়ার হয়েছে? তোমরা তোমাদের ইচ্ছা মতো ভেঙে 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 নিজেদের সময় মতো দেখে নেবে। হয়ে গেল? তাহলে আজকের ক্লাসটা এত অবধিই থাকছে। বাড়িতে এক সপ্তাহে পুরোটা মন দিয়ে ভালোভাবে পড়বে। কোনো সময়ে কোনো ডাউট হলে কমেন্ট বক্স আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যখন খুশি কন্ট্যাক্ট করতে পারো। ওকে, ঠিক আছে, সবাইকে অল দ্য বেস্ট, টাটা।